হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের ক্লাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। এই ভিডিওটা দেখার আগে যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা সমস্ত ক্লাসের ভিডিওর জন্য আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমার ক্লাসের প্লেলিস্ট থেকে তুমি সমস্ত ক্লাসগুলো সেখানে পেয়ে যাবে। ভালো করে মন দিয়ে দেখো ভিডিওটা। দেখার পরে যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে, এবং আমাদের অনলাইন এবং অফলাইন ব্যাচে যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এছাড়াও আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, সেই সমস্ত চ্যানেলে যুক্ত হওয়ার জন্য লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করছি, সেখান থেকে চটপট করে যুক্ত হয়ে যাও। আরেকটা কাজ তোমাদেরকে করতে হবে, সেটা কি, অনেক অনেক বেশি করে ভিডিওগুলো শেয়ার করতে হবে। আমাদের চ্যানেলের লিঙ্কটা অনেক বেশি করে শেয়ার করতে হবে যাতে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা আমরা বাড়াতে পারি। তাহলে আর কথা বাড়াবো না, সরাসরি তোমরা ক্লাসটা খুব মন দিয়ে দেখো এবং দেখার পরে সেগুলো নোট ডাউন করো প্রয়োজনীয় জায়গাগুলো। আর নোটস পাওয়ার জন্য আর ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করো। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা মানে আমরা যেগুলো এক থেকে পড়ি না, 1 2 3 এই চলতে থাকবে, কোনো শেষ নেই, তাই তো? এটাকে কি বলি আমরা? স্বাভাবিক সংখ্যা। এবারে এর সাথে যদি আমি জিরোটা ইনক্লুড করি, মানে জিরোটা ধরে নিই, মানে এটা যেটা 1 থেকে শুরু হচ্ছে সেটা যদি 0 থেকে শুরু হয় তাহলে তাকে কি বলবো? এবার চলতে থাকবে, কি বলবো? যদি জিরোটা ধরে শুরু করি তাহলে কি বলবো? তাকে বলে অখণ্ড সংখ্যা। কি বলে? অখণ্ড সংখ্যা। বোঝা গেল? তাহলে একই জিনিস, শুধু 1 থেকে যখন শুরু হচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, আর যখন 0 থেকে শুরু হচ্ছে তাকে বলবো অখণ্ড সংখ্যা। আচ্ছা, এবার আমরা যে সংখ্যা রেখা পড়েছি ক্লাস 7 এ 6 এ, প্লাসের দিকে নাম্বার হয় আবার মাইনাসের দিকে নাম্বার হয়। তাহলে এদিকে ধরো, মানে মাইনাসের দিকে তো অনেক, -3 -2 -1 0 1 2 3, মানে এদিকে এই জিরোর এদিক থেকে এদিকে যাবে যাবে অনেক দূর যেতে পারে, তার কোনো শেষ নেই। আর এদিকে এলো অনেক দূর। এটাকে কি বলে? এটাকে বলে পূর্ণ সংখ্যা। কি বলে? পূর্ণ সংখ্যা। তাহলে ডিফারেন্স গুলো বোঝা যাচ্ছে। যখন তার মানে নেগেটিভ ইন্টিজার গুলো চলে আসছে তখন তাকে বলবো পূর্ণ সংখ্যা। এবারে আচ্ছা বলো তো, এই যে দুটো 1 আর 2 এর মাঝখানে কোনো সংখ্যা আছে? বা 2 বা 3 এর মাঝখানে কোনো সংখ্যা আছে? আছে, কিন্তু কোটি কোটি লক্ষ লক্ষ, তার কোনো শেষ নেই। তুই চিন্তা করো তো, 2 আর 3 এর মাঝখানে দেখো তো 2.1 লিখতে পারো, 2.2 লিখতে পারো, ঠিক আছে, তাই না? এবারে তাহলে কটা লিখতে পারবে? 2 আর 3 এর মাঝখানে 10টা লিখতে পারবে। আর যদি তুমি কেউ যদি এইভাবে শুরু করে 2.01 2.02 তাহলে কত লিখতে পারবে? 100টা লিখতে পারবে। কেউ যদি এইভাবে শুরু করে 2.001 তাহলে 1000টা লিখতে পারবে। তাহলে এরকম কোটি কোটি সংখ্যা লেখা যায়, ঠিক আছে? যাই হোক, এই যে 2.1 মানে কত? 21/10 লিখতে পারি না? পয়েন্টটা তুলে দিলে কি হয়ে যাবে? নিচে 10 এসে যাবে, তাহলে 21/10। এই সংখ্যাটাকে কি সংখ্যা বলে? মূলদ সংখ্যা। এমনি তোমরা ভগ্নাংশ, অবশ্যই ভগ্নাংশ, কিন্তু এটাকে কি বলে? মূলদ সংখ্যা। তাহলে এর মাঝে মাঝে যে সংখ্যাগুলো পাবে সেগুলোকে কি বলবো? মূলদ সংখ্যা, ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা, মূলদ সংখ্যা কাকে বলে যদি পরীক্ষায় আসে কি বলবে? মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, q not equal to 0। এটা কেন বললাম q not equal to 0? হ্যাঁ, তার মানে এই যে ধরো তুমি বললে ধরো 2/3, ঠিক আছে, মূলদ সংখ্যা। 5 ধরো 1 বললে মূলদ সংখ্যা। কিন্তু তুমি যদি বলো 5/0
এটা কিন্তু হবে না। অ্যাকচুয়ালি 5/0 না, এর ভ্যালু আনা যায় না, ঠিক আছে? এই ভ্যালুটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, অনেকে বলে ইনফাইনাইট ভ্যালু, অনেকে বলে অনির্ণয় ভ্যালু, ঠিক আছে? কারণ তুমি এটা দেখো, ভাগ করলে দেখো, তুমি এখানে দেখো যাই খাওয়াও না কেন এখানে 0 আসে। 1 খাওয়ালো 0, 2 খাওয়ালো 0, তাহলে এর কোনো নির্দিষ্ট ভাগফল হবে? হবে না। তাহলে তুমি এটাকে কিন্তু P/Q আকারে প্রকাশ করা যাচ্ছে না। মানে প্রকাশ করা গেলেও কন্ডিশনটা কি, Q নট ইকুয়াল টু 0, এটা মাথায় রাখতে হবে। মানে Q ইকুয়াল টু 0 হলে সেটা মূলক নয়, Q নট ইকুয়াল টু 0 অর্থাৎ নিচেরটা কিন্তু 0 হতে পারবে না, ঠিক আছে? আর এবারে বলো তো 2 কি মূলক? হ্যাঁ, কিছু নেই মানে কিন্তু 1 আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে 2, 3, 4 সবাই মূলক। এবার আমরা এখান থেকে একটু ব্যাক করি, দেখো। তাহলে মোটামুটি আমরা কি শিখলাম? ধরো একটা মূলদের একটা পুকুর আছে, মূলদের পুকুরের মধ্যে তুমি কি পাচ্ছ বলো তো? পূর্ণ পাচ্ছ। দেখো, ভেবে দেখো, তাই না? পূর্ণর মধ্যে কি পাচ্ছ? অখণ্ড পাচ্ছ। অখণ্ডর মধ্যে কি পাচ্ছ? স্বাভাবিক পাচ্ছ, তাই না? তাহলে তুমি এবার ভালো করে ভেবে দেখো, স্বাভাবিক সংখ্যাকে তুমি অখণ্ড বলতে পারবে, কিন্তু অখণ্ড হলেই স্বাভাবিক হবে না। কেন বললাম? কেননা দেখো, 0টা অখণ্ড, স্বাভাবিক নয়। তাহলে 1, 2, 3 গুলো কি অখণ্ড, সেটা স্বাভাবিকও, কিন্তু 0টা কিন্তু অখণ্ড, স্বাভাবিক নয়। কেন? অখণ্ডের মধ্যে দেখো স্বাভাবিক আছে, স্বাভাবিকের মধ্যে তো অখণ্ড নয়। আবার একইভাবে দেখো, পূর্ণ সংখ্যা সেগুলো কিন্তু অখণ্ড হতেও পারে, নাও হতে পারে, কিন্তু অখণ্ড হলে সে পূর্ণ হবে। ভেবে দেখো, এই যে এটা অখণ্ড, তো এটা দেখো পূর্ণ সিরিজের মধ্যেও আছে, কিন্তু এই যে নাম্বার গুলো অখণ্ডের মধ্যে আছে নেই কিন্তু, তাই না? তাহলে অখণ্ড হলে সে তাকে তুমি পূর্ণ বলতে পারবে, কিন্তু পূর্ণ হলে অখণ্ড বলতে পারবে না। দেখো এই যে রিলেশনটা। আবার দেখো, পূর্ণকে তুমি মূলক বলতে পারবে, কিন্তু মূলককে তুমি পূর্ণ বলতে পারবে না। কেন? দেখো এই যে ধরো 2কে কি লিখলে? 2 জায়গায়, এটা পূর্ণ সংখ্যা ছিল, তো তাকে তুমি কিন্তু মূলক বলছো। কিন্তু আবার তোমার যদি মূলক হয়, সেটাকে এই ধরো এই যে সংখ্যাটা 2/3, এটা তো মূলক, কিন্তু এটাকে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হলে তো 1, 2, 3 এইভাবে থাকবে। তাহলে এই হচ্ছে কনসেপ্ট, এইটা ভালো করে মাথায় বুঝতে হবে। তাহলে মূলকের মধ্যে পূর্ণ আছে, পূর্ণর মধ্যে অখণ্ড আছে, অখণ্ডের মধ্যে স্বাভাবিক আছে, ঠিক আছে? আর একটা সংখ্যা হয়, সেটাকে বলে অমূলক। কি বলে? অমূলক। সেটা যদি পরের চ্যাপ্টারে আছে, তোমাদের আছে। অমূলকটা হচ্ছে কি বলতো? ধরো কি, আচ্ছা তার আগে একটা কথা বলে দিই, এটা বলতো 0, এটা কি মূলক? জিরো কি মূলক? একটু ভাবো। মূলকের সংজ্ঞা এখানে লেখা আছে। মূলকের সংজ্ঞা কি বলছে? যে সংখ্যা P/Q আকারে প্রকাশ করা যায় এবং Q নট ইকুয়াল টু 0। তাহলে আমার বক্তব্য হচ্ছে 0 কি মূলক বলা যাবে? উত্তরটা যা যেটা মনে হয় বলো, না মনে হচ্ছে? আচ্ছা 0 মানে 0 নিচে যদি আমি 1 লিখি অসুবিধা আছে? 0 নিচে যদি 2 লিখি অসুবিধা আছে? 0 নিচে যদি 3 লিখি, যা ইচ্ছা লিখতে পারি তো। দেখো 0/1 মানে 0, 0/2 মানে 0, 0/3 মানে 0। বেসিক জিনিসগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে 0/something সবসময় মনে রাখবে, 0/something মানে 0। সমস্যাটা কখন হচ্ছে? something/0, তখন সমস্যা হচ্ছে। কিন্তু 0/something 0, সে তুমি যাই ধরো, 1 ধরো, 2 ধরো, 3 ধরো, 0। তো তোমার সংজ্ঞায় আমি কি বলেছি? P/Q আকারে প্রকাশ করেছি, P/Q আকারে। নিচেরটা বলেছি 0 হবে না, নিচেরটা তো 0 না, অসুবিধাটা কি আছে? বুঝতে পেরেছো?
তোমার সংজ্ঞায় কি বলেছে, পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে এবং নিচেরটা জিরো হওয়া যাবে না। ওপরেরটা জিরো হলে কোনো অসুবিধা আছে? সংজ্ঞায় বলা আছে যে ওপরেরটা জিরো হলে অসুবিধা আছে? ওপরেরটা জিরো হতে পারে। তাহলে সবসময় কিন্তু এটা খুব ভাইটাল, জিরো কিন্তু মূলদ সংখ্যা। দেখো জিরো কিন্তু পূর্ণের মধ্যে পড়ছে, পূর্ণের মধ্যে পড়লে সেটা মূলদেই পড়বে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা কিন্তু একটা খুব ভালো অবজেক্টিভ যে জিরো কিন্তু মূলদ। এবারে যেটা বলছিলাম অমূলদের কনসেপ্ট, তাহলে কিন্তু এগুলো কিন্তু হবে মানে -3 -2 এগুলো কিন্তু মূলদ। কেন? মূলদে কিন্তু নেগেটিভ সংখ্যাও মূলদ হতে পারে। সাপোজ ধরো -3/2 এটাও কিন্তু মূলদ, বা -2 বললেও মূলদ, কারণ 2/1। তাহলে এখানে কিন্তু তোমার বলেনি যে সংখ্যায় যে নেগেটিভ হতে পারবে না, শুধু বলেছে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে। নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, ওপরেরটা জিরো হতে পারে, শুধু খেয়াল রাখতে হবে নিচেরটা জিরো হবে। ঠিক আছে, ওপরেরটাকে কি বলে আর নিচেরটাকে কি বলে? ভগ্নাংশের ওপরেরটাকে কি বলে, নিচেরটাকে কি বলে? ওপরেরটাকে লব বলে, নিচেরটা, এগুলো তো বেসিক জিনিস তো বলতে হবে। ওপরেরটাকে লব বলে, নিচেরটাকে হর বলে। এবারে ভগ্নাংশের কটা টাইপ, ক ধরনের হয় ভগ্নাংশ? 2-3 জিনিস কিন্তু। ক ধরনের ভগ্নাংশ হয়? ক ধরনের হয়? 3 ধরনের ভগ্নাংশ। কি কি হয় সবই জানো। প্রকৃত ভগ্নাংশ, শোনোনি কখনো? অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র। তা বলতে হবে তো। প্রকৃত কারে বলে? মানে যখন উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে। সাপোজ ধরো 2/3, বা ধরো 7/9, তখন হয় প্রকৃত। ঠিক আছে, লবটা ছোট হবে হরটা বড় হবে, প্রকৃত। তাহলে অপ্রকৃত কি হবে? এর উল্টোটা হবে। তাহলে ধর 3/2, এটাকে উল্টো দিবে 9/7, তাহলে এটাকে কি বলবো? অপ্রকৃত। এবারে সবসময় জানবো অপ্রকৃত সংখ্যা মানেই তাকে কিন্তু মিশ্রতে আনা যায়। তোমরা সেই ভাগ করে করো না, এই 3/2 এটাকে ভাগ করা যায় তো, তাহলে 2 কে 2, 1, যেটা ভাগ শেষটা উপরে লিখবে, যেটা দিয়ে ভাগ করেছো নিচে লিখবে। এই যে 1 পূর্ণ 1/2, এটা কি? এটা হচ্ছে মিশ্র। তুমি কিন্তু প্রকৃতকে নিশ্চয় কনভার্ট করতে পারবে না, কিন্তু তুমি অপ্রকৃতকে নিশ্চয় কনভার্ট করতে পারবে। তাহলে এই হচ্ছে 3টে টাইপের ভগ্নাংশ হয়, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র। ঠিক আছে, আচ্ছা। তাহলে যে কোনো অপ্রকৃত সংখ্যা, আবার এইটা থেকে এটা যাওয়া জানো তো? ঠিক আছে তো? আর এটা কত হবে বলো? 2 পূর্ণ 3/4 বলো। মানে আমি কি বড় বড় জিনিস কিছু বলছি? এগুলো টুলসির জিনিস, বাচ্চারা শেখে এগুলো। 4 দুগুণে এটার সাথে এটা কি করতে হয়, তার সাথে যে রেজাল্ট হবে তার সাথে এটা কি করতে হয়, যোগ। তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8 থেকে 11/4। এটাও এই যে 2 পূর্ণ 3/4, এটাকে এইভাবে লেখা যায় জানতে? 2 পূর্ণ 3/4 যা 2 প্লাস 3/4 তাই। দেখো এই যে 4 লসাগু হলো, হ্যাঁ দেখো এর নিচে কিছু নেই মানে 1 ধরো, তাহলে কত হচ্ছে? 4 দুগুণে 8, 3। দেখো একই জিনিস কিন্তু। তাহলে ওই প্লাস করে লেখা আর মিশ্র ভগ্নাংশে লেখা কিন্তু একই জিনিস। এবারে যেটা বলছিলাম, তাহলে আমরা আরেকটা সংখ্যা কি শিখবো? অমূলক সংখ্যা। তাহলে অমূলক সংখ্যা কোনগুলো? অমূলক সংখ্যা মানে ঠিক এর উল্টোটা। মানে এখানে তুমি বলছো কি যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে এখানে কি বলবে? যায় না, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। তাহলে এরকম কি এমন সংখ্যা আছে যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না? দেখো তো।
বলো, তোমাদের মতো একটা বলো, একটা সংখ্যা বলো। 2/3 মানে তো 2/2 আকারে প্রকাশ করা গেল। 2/2 মানে 1 প্রকাশ করা গেল। 2/2 তো প্রকাশ করা, মানে এমন একটা সংখ্যা সেটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা যাবে না। ধরো আমি একটা সংখ্যা লিখছি 2. দেখো তো 0.1 দেখো এইভাবে চলতে থাকছে, এর কোনো শেষ নেই। বলো তো এটাকে 2/2 আকারে প্রকাশ করা যাবে? কি করে যাবে? 0.1 পয়েন্টের পরে কি দেবো? 0.1 0.0.1 0.0.1 4.0.1 এইভাবে চলছে, এর কোনো শেষ নেই। তুমি যদি ধরো সাপোজ 2/5 2/56 তাও হবে। দেখো পয়েন্টটা তুললে কি হচ্ছে, নিচে 100, 256/100 2/2 আকারে প্রকাশ করা যাচ্ছে। এটা তো চলতে থাকছে। যদি এবার যদি এটা এরকম হতো, সাপোজ দেখো 2.01 যদি এইভাবে চলতে থাকে হবে। দেখো এটা মানে এইটা, কিন্তু তোমার সেই এইটা পৌনঃপুনিক, এইটা কিসে ছিল? পৌনঃপুনিকের অঙ্ক 6 ছিল। সে পৌনঃপুনিকের অঙ্ক ছিল জানো, সে মাথায় ফুটকি দেওয়া। তাহলে এই যে দেখো 0.1টা দেখো রিপিট হচ্ছে, তুমি এটাকে কি লিখলে? 2.0 এর মাথায় পৌনঃপুনিক, 1 এর মাথায় পৌনঃপুনিক। এবার এইটাকে ভগ্নাংশে কনভার্ট করার নিয়ম কি ছিল? প্রথমে পুরো সংখ্যাটা লিখতে হয়, বিষয় পুরো সংখ্যাটা লিখতে হয়। লিখে কি করতে হয়? যাদের মাথায় পৌনঃপুনিক নেই তাকে বাদ দিতে হয়। কার মাথায় নেই? 2 এর মাথায় নেই, বাদ দিতে হয়। পয়েন্টের পরে যতগুলো ঘর, পয়েন্টের পরে কটা ঘর? 2টো ঘর। যাদের মাথায় পৌনঃপুনিক থাকবে তাদের জন্য 9, আর যাদের থাকবে না তাদের জন্য 0। তাহলে এদের পয়েন্টের পরে 2টো ঘর, আর 2জনের মাথাতেই পৌনঃপুনিক আছে, তার নিচে কত হবে? 99। তাহলে উপরে কত হচ্ছে? 199/99। তাহলে এটা কিন্তু p/q আকারে প্রকাশ করা গেল। তাহলে যখন একটা ছন্দ বোঝো তো, ছন্দ রিপিট করবে, সেটা তখন আবৃত দশমিকে চলে আসছে। ঠিক আছে, আবৃত দশমিক হলেও কিন্তু তাকে p/q আকারে প্রকাশ করা যাবে। আর এটা কিন্তু আবৃত দশমিক নয়, দেখো। তাহলে এটা কিন্তু তোমার হাতের বাইরে, এটা তুমি চাইলেও p/q আকারে প্রকাশ করতে পারবে না। ঠিক আছে, এবারে আরো কিছু সংখ্যা হয়। সাপোজ ধরো √2, √3, √5, √6, এইগুলো কিন্তু তুমি p/q আকারে প্রকাশ করতে পারবে না। মোবাইলে ক্যালকুলেটর আছে তো, √2 ভ্যালুটা মারবে তো কত আসে দেখবে। দেখবে 2.141 একটা আছে বড় একটা ভ্যালু, তারপর দেখবে ডট ডট ডট। মানে √2 কোনো ফিক্সড ভ্যালু নেই, √2 কোনো ফিক্সড ভ্যালু নেই। এবারে যদি √4 বলি, তাহলে এগুলো কি হলো? অমূলক হলো। এগুলো কি? অমূলক। আচ্ছা √4টা তাহলে কি বলো? তাহলে √4টাকে কি বলবো? মূলক বলবো না অমূলক বলবো? বলো। মূলক। √4 মূলক। একে কিন্তু বর্গমূল করতে পারছো, √4 কে বর্গমূল করতে পারছো 4, এইটাকে তুমি বর্গমূল করতে পারছো না, এইগুলোকে করতে পারছো না। যাদের বর্গমূল করতে পারছো না সেগুলো কি? অমূলক। আর যেগুলো বর্গমূল করতে পারছো সেগুলো কি? মূলক। তাহলে কি কি শিখলাম? ভালো করে এই 4টে কনসেপ্ট থিওরি করতে হবে। অঙ্ক করতে গেলে কিন্তু আগে থিওরি পড়ে আসবে। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর কি শিখলে? মূলক শিখলে, আর অমূলক শিখলে। এই 4টে জিনিস, 5টা জিনিস কিন্তু একটু পরের দিন পড়ে আসবে। ঠিক আছে, 5টা জিনিস। আমি কিন্তু কোনো অঙ্ক দিলাম না, জাস্ট তোমার ওই বা বই তো তোমাদের কাছে নেই, এটাই তো সমস্যা। হ্যাঁ, না আমার লাগবে না, তোমরা বাড়িতে পড়ার জন্য একটু একটু বই একটু দেখে, হ্যাঁ, মূলক এই কটা শুধু মোটামুটি এগুলো বই থেকে একটু দেখে নেবে, একবার দেখলে হয়ে যাবে।
তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে, ঠিক আছে? থ্যাংক ইউ।